দর্শক, আজকের ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমাদের সাথে আজকে দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব ইতিমধ্যে স্টুডিওতে যোগ দিয়েছেন। তাদেরকে প্রথমে আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই। একদম বাম দিক থেকে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক, রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক এবং চেয়ারম্যান রাওয়া। আপনাকে স্বাগত জামিল ভাই। ধন্যবাদ আপনাকে। এবং একই সাথে আমাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য ঢাকা 18 এস.এম. জাহাঙ্গীর হোসেন আছেন। জাহাঙ্গীর ভাই, আপনাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বরাবরের মতো আলোচনার শুরুতে আজকের সংবাদ শিরোনামগুলো দেখে তারপরে আলাপ শুরু করতে চাই। আসুন দেখা যায়। জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। নির্ভুল ভূমি জরিপের কাজ চলছে। 3 দিনব্যাপী মেলার উদ্বোধন। শেখ হাসিনা ফেরত এলে ন্যায় বিচার পাবেন, মন্তব্য তথ্যমন্ত্রীর। রাষ্ট্রের সর্বত্র ইনসাফ কায়েম করতে বদ্ধপরিকর সরকার। আগামী সেপ্টেম্বর অক্টোবরে ঢাকা সহ 5 সিটি নির্বাচনের সম্ভাবনা, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। কাল শুরু হচ্ছে বগুড়া সিটি কর্পোরেশনের কার্যক্রম, প্রশাসক নিয়োগ। হাম ও উপসর্গে আরও 11 শিশুর মৃত্যু। প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব ছুটি বাতিল। আলাদা ওয়ার্ড সহ স্বাস্থ্য অধিদপ্তরের 5 নির্দেশনা। এবং রাজধানীর খামারগুলোতে দেশীয় ও অর্গানিক উপায়ে লালন পালন করা গরুর চাহিদা বেশি। ক্রেতা বেশি ছোট কম মূল্যের কোরবানির পশু। আমরা আলোচনায় ফিরে আসি। বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন যে বেশ কয়েকটি শিরোনাম আমি আজকের যেহেতু অনুষ্ঠানের শিরোনাম আমরা নির্ধারণ করেছি ন্যায় বিচার এবং ইনসাফ নিয়ে কথা হবে। তার আগে আমি কর্নেল হক আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি এই বিষয়ে অন্য গণমাধ্যমে কথা বলেছেন। আমরা দ্বিতীয় শিরোনামটি একটু প্রথমে বলি যে একজন মন্ত্রী এবং উপদেষ্টার বক্তব্য, প্রাক্তন প্রধানমন্ত্রী যে কারণেই যেভাবে বিদায় নিয়েছেন শেখ হাসিনা ফেরত এলে ন্যায় বিচার পাবেন বলে মন্তব্য করেছেন এবং ইনসাফও প্রতিষ্ঠা করতে তারা বদ্ধপরিকর। তার ক্ষেত্রেও সেই বিচার ইনসাফের কথাটি এখানে মেনশন করা হয়েছে। আপনি এটিকে দিয়ে যদি আমরা শুরু করি আজকে আলাপটি, কর্নেল হক। অনেক ধন্যবাদ জামিল ভাই আপনাকে, এবং আমি আন্তরিক আমার শ্রদ্ধা জানাচ্ছি আমি জাহাঙ্গীর আলম ভাইকে। উনি আমার প্রতিবেশী। আর একই সাথে অসংখ্য দর্শক শ্রোতা সারা পৃথিবী জুড়ে বৈশাখী টেলিভিশনের। খুবই প্রাসঙ্গিক বর্তমানে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আপনি বেছে নিয়েছেন, ইনসাফ ও ন্যায় বিচার। এবং একজন মন্ত্রীর মুখ থেকে সে কথাটা বের হয়েছে, এবং কাকে কেন্দ্র করে? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম একজন ব্যক্তিত্ব, যাকে অনেকে বলে হিটলার, মুসোলিনি, এই ধরনের, তাদের সাথে তুলনা করে। আমি বলি না, পৃথিবীর এবং ফিরাউনের সাথেও তুলনা করে, লেডি ফিরাউন বলে। আমি বলি নো, দ্যার ইজ নান টু বি কম্পেয়ার্ড উইথ দিস ফ্যাসিস্ট হাসিনা। মুসোলিনি, হিটলার, কিংবা আপনি যদি অন্যান্য যাদের ফেরাউনের কথা বলেন, তারা কিন্তু নিজ জাতিকে ধ্বংস করে নাই। আপনি হিটলার কি করেছে? তাদের জার্মানিকে সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে, বিশ্ব শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, নট বাই কিলিং দ্য ওন পিপল। একটা দেশকে সমুন্নত রেখেছে, দেশের মর্যাদাকে সমুন্নত রেখেছে। একই সাথে আপনি মুসোলিনির কথাও যদি ধরেন, ইতালিকে সে উপরে নিতে চেয়েছে। ফেরাউন তার জাতিকে, তার কওমকে বাঁচানোর জন্য সে শত্রু মনে করতো বনি ইসরায়েলকে, অর্থাৎ বনি ইসরায়েলটা তাদের অধীনস্থ ছিল। বনি ইসরায়েল যাতে সুপ্রিমেসি না পায়, তাদের নিজস্ব জাতি যাতে মিশরকে সমুন্নত রাখতে পারে, সে যুদ্ধ ছিল তাদের। বাট হোয়াট অ্যাবাউট হাসিনা? হাসিনার মূল চেষ্টাটা ছিল এই দেশবাসীকে চিরতরে এমন একটা জাতিতে, ভিক্ষুকের জাতিতে পরিণত করার মাধ্যমে, যাতে ইন্ডিয়ার নির্দেশে একসময় ইন্ডিয়াকে আমরা টেন্ডার দিয়ে তার কাছে দেশটাকে হস্তান্তর করা যায়। তা না হলে কি তিনি বিচার ব্যবস্থা ধ্বংস করেছেন, অর্থনীতি ধ্বংস করেছেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন, দেশের ন্যায় বিচার ইনসাফকে মাটির তলায় মিশিয়ে ফেলেছেন, নিজের বাহিনী দিয়ে নিজের দেশের জনগণকে নির্মমভাবে গুম, হত্যা, এখানে কোনো অত্যাচার নাই। ক্ষেত্রেও ন্যায় বিচার, সে ন্যায় বিচার তো অবশ্যই পাবে। ন্যায় শব্দটা শুধু
ভালো মানুষের জন্য প্রযোজ্য না, অন্য- ও সবার জন্য প্রযোজ্য। এই প্রসঙ্গে যদি আপনি বলেন, পবিত্র কোরআন শরীফে আল্লাহ কিন্তু খুব সুন্দরভাবে কথাটা বলেছেন, হে মোমেনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্যদাতা হও, যদিও তা তোমাদের নিজেদের পিতা মাতার অথবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, সে বিত্তবান হোক কিংবা দরিদ্র হোক, আল্লাহ উভয়ের জন্যই অধিকতর অভিভাবক। সুতরাং তোমরা ন্যায় বিচার করতে গিয়ে নিজ খেয়াল খুশির অনুসরণ করো না। যদি তোমরা পেঁচালো কথা বলো অথবা পাশ কাটিয়ে চলো, তবে নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে সম্যক অবহিত। উই হ্যাভ সেড ইট ইজ অলমাইটি আল্লাহ। সেটি তো সুতরাং তার ক্ষেত্রেও ন্যায় বিচার আমাদের পবিত্র কোরআনের মেনশন, যেটা আপনি করলেন। ধন্যবাদ থাকবে। আপনি শুরু করলেন আলাপটি, আমি আমাদের অন্য অতিথির কাছে একটু যেতে চাই। এই একই প্রসঙ্গে কথাটি আজকে অনেকদিন পরে এলো বলে, কিন্তু মূলত বিচার নিয়ে যখন আলাপ হয় তখন কিন্তু প্রায় আমরা শুনি যে তাকে দেশে ফেরত পাঠানো কিংবা আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ফেরত আনা হবে। আসলে এই কথাগুলো কতটা সিগনিফিকেন্ট এতদিন যেহেতু হয়েছে, মানুষের কিন্তু জানার আগ্রহ আছে। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দেশবাসীর ধন্যবাদ জানাচ্ছি, আর আমার আব্দুল ভাই সহ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ব্যাপার হলো, দেখেন ভাই যে কথাটা বলেছে যে এতদিন, আপনি বললেন যেটা এতদিন পরে কথাটা কেন আসছে, আর আমরা এই ন্যায় বিচার এবং ইনসাফের কথা বলতেছি। এই দেশে এই যে 17 বছর যে বিচার হয়েছে, যে ইনসাফ বলতে দেশে কিছু ছিল না, সেটা কিন্তু ভাই কিছুটা বলে গেলেন। এবং এই অন্যায়ের শিকার হয়েছে পুরোপুরি আমাদের এই জাতি, এবং জিয়া পরিবার তার সবচেয়ে বেশি অন্যায়ের শিকার হয়েছে। আপনি দেখেন, দেশটির বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, তাকে বিচার ব্যবস্থা কিভাবে কুক্ষিগত করে, এবং নিজের বেনিটেবেগে নিয়ে শেখ হাসিনা তাকে মামলা রায় দিয়েছে। তারেক রহমান বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে তার বিরুদ্ধে যে মামলা করেছে, সেই মামলার জজ কোর্ট যে মামলা তাকে বেকসুর খালাস দিয়েছে, সেই বিচারক কিন্তু বাংলাদেশে থাকতে পারেনি। তার মানে বিচার ব্যবস্থার যে অবস্থানটা ছিল, আমি মনে করি আজকে হয়তো কোনো প্রশ্নের পরিপ্রেক্ষিতে মন্ত্রী মহোদয় এই কথা বলেছেন যে আমরা অতীতে যা হয়েছে সে অতীত থেকে 5ই আগস্টের শিক্ষা নিয়ে এই গত 17 বছরে যে অন্যায় আমাদের উপর হয়েছে, জাতির উপর হয়েছে, কোনো দলের উপরে না, এই দেশের মানুষের উপরে যেটা হয়েছে, সেইখান থেকে আমরা বেরিয়ে এসে আমরা প্রতিটা মানুষকে ইনসাফ দিব, এবং আমরা আইনের শাসন দেশে কায়েম করব, আইনের শাসন প্রতিষ্ঠা করব। আর সেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে যে হাসিনার মতো এরকম একজন অপরাধীও যদি সেখানে মুক্তি পাওয়া যায়, এরকম অপরাধীও যদি সেখানে তার যদি সাজা হয় এবং সাজার থেকে যদি সে মুক্তি পায়, বা সেক্ষেত্রে ওনাকে ডিফেন্ড করতে দেওয়া হবে, এবং গত কিছুদিন পূর্বে একটা মামলা সেরকম দেওয়া হয়েছে। তো আইনের ঊর্ধ্বে কেউই না, এটাই বোঝাতে চেয়েছে। এবং একজন ব্যক্তি যখন অপরাধ করে, তখন সে ব্যক্তি কিন্তু রাষ্ট্রের সমস্ত কাঠামোকে নিয়ে যখন অপরাধ করে, এই যে হিটলার বলেন, মুসলিন বলেন, ফেরাউন বলেন, যাদের কথা বলেছে, যে আসলে তো যথার্থ পৃথিবীর সমস্ত মানুষ তার দেশের জন্য অপকর্ম করেছে, দেশের জন্য তার সর্বোচ্চ শক্তি ব্যয় করেছে, কিন্তু একমাত্র পৃথিবীতে একমাত্র একজন লেডি, সে নিজের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য দেশের মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, এবং দেশের মানুষের উপরে হেন কোনো অন্যায় নাই যেটা সে করেনি। তো যার কারণে এরকম একটা অনেকের প্রশ্ন থাকতে পারে যে এরকম একটা অন্যায়কারী মানুষের পক্ষে কেন কথা বললো। আমরা কোনো অন্যায়কারীর পক্ষে, কোনো ব্যক্তির পক্ষে কথা বলছি না, আমরা ইনসাফ এবং আইনের শাসনের কথা বলছি, আইনের শাসন। আমি একটু কর্নেল হক, আপনি যদি আরেকটু রিফ্লেক্ট করেন, বিশেষ করে আমরা কিন্তু প্রায়ই এটা শুনি বিভিন্ন সময় যে তাকে ফেরত আনা হবে, কিন্তু এর কোনো প্রোগ্রেস, লাইক আপনি কি এই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোনো বডির সাথে কথা বলেছেন কিনা, কোন ধরনের প্রোগ্রেসের বিনিময়ে আপনি বলছেন যে আনা হবে, বা কতটুকু অগ্রগতি? মানুষ কিন্তু সেগুলো অনেকটা ডার্কনেসে থাকে। খুব আমি বলবো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, আমি মনে করি জামিল ভাই, এটা আমরা বলে যাচ্ছি। যদিও আমাদের সরকার আবেদন করেছে ইন্ডিয়ার কাছে যে তাকে ফেরত পাঠানোর জন্য, সরকার দায়িত্ব পালন করেছে। বিষয়টা কিন্তু জিনিসটা এত সহজ বিষয় না। সেটাই, ইন্ডিয়া এমন একটা রাষ্ট্র, আমার হয়তো আমাদের ভাই মানে জাহাঙ্গীর ভাইয়ের সীমাবদ্ধতা থাকতে পারে কথা বলার ক্ষেত্রে, আমার কিন্তু সীমাবদ্ধতা নাই। ইন্ডিয়া ছিল শত্রু, আছে শত্রু, ভবিষ্যতে শত্রুই থাকবে। কেন থাকবে জানেন? ইন্ডিয়ার তাদের জাতীয় চিহ্ন কি? অশোকের ত্রিমূর্তি, তাই নয় কি? হোয়াট ওয়াজ দ্যাট? মানে রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম।
হিন্দুত্ববাদ, তারা বলে সনাতন ধর্মে সবচেয়ে হলো একটা ভালো আদর্শ, যে আদর্শটা কি মানুষে মানুষে বিভেদ তৈরি করা, মানুষে মানুষে ক্লাস সিস্টেম চালু করা, এবং সেটাই হয়েছে। এখন বলেন আমি কেন বললাম কথাটা, এই বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, বাংলাদেশে যে সকল খারাপ কাজগুলো হয়েছে, এটার পিছনে ইন্ধনদাতা ছিল ইন্ডিয়া। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। যতই আমরা তাদের সাথে ভালো ব্যবহার করি না কেন, প্রতিবেশী পরিবর্তন করা যায় না, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে হবে, এটা আসলে শুধু মুখের বাণী হতে পারে, কিন্তু বাস্তবে যদি আপনি নিজেকে সমর্পণও করে দেন, হাসিনা নিজ মুখে বলেছে ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন বলতে পারবে না। ঋণ শোধ করতে পারবে না। আপনি এখন হাজব্যান্ড ওয়াইফ সেটাও তো বলেছে। সেই ভারত বলেছে কি, ভারত কোনোদিন, শুভেন্দু কি বললো, Right. শুভেন্দু বলল আমরা পাঠাবো হাসিনাকে, হাসিনার সাথে হাসিনাকে তারেক রহমান লাল গালিচার সংবর্ধনা দিয়ে তাকে স্যালুট করে Right. ইয়ে জানাবে, যা বলেছে তো। সেটাই। দেখেন কতটুকু গুরুত্বপূর্ণ কথা। এখন আপনি যেটা বললেন, তাকে আনাটা বড় বিষয় বলে আমি মনে করি না এই মুহূর্তে। না আসুক, আগে ন্যায় বিচার এবং ইনসাফ কায়েম করি। এই দেশে যারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে হাসিনার আমলে, এটিকে এই ensure দেশে করার দরকার যখন আগে। হাজার হাজার গুম খুন হয়েছে, সেই ন্যায় বিচারটা আগে করেন। সেটাই। এই দেশে মেজর জিয়া, যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফিসার, ওয়ান অফ দ্য ভেরি ব্রিলিয়েন্ট অ্যান্ড ট্যালেন্টেড অফিসার, পেট্রিয়ট অফিসার, তাকে দীর্ঘ 16 বছর ধরে এসকন্ডিং করে রাখা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে তাকে হ্যাঙ্গিং করে রাখা হয়েছে, 3টা করা হয়েছে, মৃত্যুদণ্ড দিয়েছে 3টা বিভিন্ন তৈরি করা। ন্যায় বিচার কায়েম করেন হাদির উপরে, ওসমান হাদির উপরে সেটাই। ন্যায় বিচার কায়েম করেন। আরও যেমন বিডারের হত্যাযজ্ঞ, পৃথিবীর ইতিহাসে সেকেন্ড টু নান। একটা দেখাতে পারবেন না যে একটা দেশের 57 জন, টোটাল 74 জন লোককে এটা দিনে rare দুপুরে ঘটনা নির্মমভাবে বাংলাদেশে। হত্যা করা। আমাদের আপনি- স্বাধীনতা যুদ্ধ এত- আপনি, হ্যাঁ, কারণ স্বাধীনতার যুদ্ধ কোনো পৃথিবীর না, কোনো যুদ্ধে নাই। আপনি বরাবরই ভোকাল ছিলেন এই হ্যাঁ, ব্যাপারে সেই সবসময়। সেই সেই ন্যায় বিচার কায়েমের কোনো খবর নাই। Right. ন্যায় বিচার কায়েম করার খবর নাই আপনার বিডিআর হত্যাকাণ্ড। তাছাড়া আপনার মেজর সিনহা, যে সিনহাকে ওসি প্রদীপ বুকে পাড়া দিয়ে কক্সবাজারে, মুখের হ্যাঁ। মধ্যে গুলি করে মেরেছে, হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে, সেই ন্যায় বিচারক এখন পর্যন্ত কায়েম হয় নাই। Right. কোর্ট থেকে, হাইকোর্ট থেকে মৃত্যুদণ্ড ডেথ সেন্টেন্স দিয়ে রেখেছে 1 বছর আগে। আমি সেদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছি, আমি আইনমন্ত্রীর সাথে দেখা করেছি, অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করেছি। হাউ লং ইউ আর গোয়িং টু কিপ ইট? তো ন্যায় বিচার আগে এগুলো করেন। হাসিনার ফরগেট অ্যাবাউট হাসিনা, হাসিনার বিচার পরে হবে। এটি নিয়ে আমরা অবশ্যই আরো ফলো আপ করবো। আমরা যেহেতু একটু সময়ের একটা ফ্রেমের মধ্যে অন্য কয়েকটা সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে জাহাঙ্গীর ভাই, আপনি নিজে জানেন যে আমরা সমস্ত ক্ষেত্রেই জমি জমা, বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা নিয়ে বেশ কথা শুনতে হয়, কাজ করতে হয়। আপনি এখন জনপ্রতিনিধি, আপনাকে আরো বেশি শুনতে হয়। আজকে যে এই ভূমি ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য যে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে চায় সরকার এবং নির্ভুল ভূমি জরিপের কাজ নির্দেশনায় হচ্ছে, এটি কিন্তু একেবারে সাধারণ মানুষের সবার চাহিদা, যে এই ক্ষেত্রেই সবচেয়ে বেশি মামলা মোকদ্দমা হয়, মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী। আপনার এই আজকে যেই পয়েন্টটি নিয়ে নিশ্চয়ই কিছু বক্তব্য আছে। এটা নিয়ে আমার বক্তব্য হলো, আমি 12 ফেব্রুয়ারি নির্বাচিত হয়েছি। আগেও অনেক মানুষ সহযোগিতার জন্য আসতো, কিন্তু 12 ফেব্রুয়ারির পরে আমাদের এখানে যেহেতু সারা ঢাকা শহরে যেহেতু এখানে কাউন্সিলর নাই, লোকাল প্রতিনিধি নাই, এখন আমাকে লোকাল প্রতিনিধি মনে করে, আমাকে এমপি মনে করে, আমাকে চেয়ারম্যান মনে করে, আমাকে চৌকিদার মনে করে। আচ্ছা, হ্যাঁ। বিশ্বাস করেন, সকাল 7টা থেকে যতই ব্যস্ততা থাকুক, আমার কাছে 200 মানুষ আসে। 200 মানুষের ভিতরে 160 জন মানুষ আসে এই জমি জমা নিয়ে। কি জমি জমা নিয়ে? বা এখানে আমি জমি পাই এতটুকু, আমাকে দিছে এতটুকু, আমার বোনের অংশটা আমি নিয়েছি কিনে, কিন্তু আমার অন্য ভাইরা মানতেছে না। এই যে এইভাবে মানে সারা দিন এই জমি নিয়ে কথা বলতে হয়, এটা কিন্তু একটা পুরনো এই জমির সমস্যা। আমরা এখানে 3 জন মানুষ আছি। আমি মনে করি পারিবারিকভাবে এটা আপনার ফ্যামিলিতে আছে, আমার ফ্যামিলিতে আছে, ভাইয়ের ফ্যামিলিতে আছে। আমরা এটা ডিজিটালাইজেশন করছি। আমরা ডিজিটাল করতে গিয়ে আমরা এখন কিন্তু পুরোপুরি এটা সফলতা পাই নাই। যতদিন এটা সফল না হবে ততদিন পর্যন্ত এই ভোগান্তি শেষ হবে না। এখন সবার আগে আমার মনে হয় বাংলাদেশে এখন প্রথম এবং প্রধান কাজ হলো, আমরা যদি সমস্ত কিছু বাদ দিয়া এই একটা জায়গায় ইনসাফ করতে পারি, একটা জায়গায় আমরা ভালো মানুষ দিয়া এটা ডিজিটাল করতে পারি, অনেক সমস্যার সমাধান এবং বিশ্বাস করেন জনপ্রতিনিধিদের, আমি মনে করি ডেভেলপমেন্ট ছাড়া অন্য কোনো কাজ থাকবে না, এবং জনপ্রতিনিধিরা দেশের কল্যাণে কাজের সুযোগ পাবে। এখানে হয় কি দেখেন, একটা বিচার আচার করতে গিয়ে কিছু অসাধু জনপ্রতিনিধি আছে, তারা এই বিচার করতে গিয়ে
আপনাকেও খুশি করতে চায়, আমাকেও খুশি করতে চায়, তখন দুর্নীতিটা বেড়ে যায়। Right. আর এখন ঢাকা শহরে যেগুলো হয়েছে, ঢাকা শহরে জমির দাম বাড়াতে এই আগে ধরেন আমাদের ওই অঞ্চলে আমাদের উত্তরের কথা যদি আমি বলি, দক্ষিণখান, উত্তরখান, খিলক্ষেত, এই অঞ্চলে জমির দাম কম ছিল, তখন ধরেন আপনার দাদা বিক্রি করেছে বা আমার দাদা বিক্রি করেছে। এখন দেখা গেল কোনো উসিলা নিয়ে আপনার দাদা বিক্রি করেছে, ওটা আমি মানতেছি না। আর ঢাকা শহরে যে জমি খেকর আছে, যারা ডেভেলপার ব্যবসা করে, এটা জমি ডেভেলপমেন্ট করে, ঢাকা শহর চতুর্দিকটা তো তারা দখল করে নিয়েছে। এবং এরা আসাতে আরো বেশি প্রবলেম হয়েছে। দেখা গেল একটা জাল দলিল করে আপনার বাপের জমি, আপনার 3 ভাই, আপনার বাপের কয়েক জমি দফা এটাকে- পুরোটাই আপনি বিক্রি করে দিয়েছেন। স্বাভাবিক কারণে আপনার বাপে তো এখনো আছে, আপনার বাপের জমি বিক্রি করতে পারেন না। আপনার বাবা গিয়ে আবার ওই আরেক ডেভেলপারে লিখে দিয়ে দিচ্ছে। মানে আমাদের ঢাকার আশেপাশে যে সমস্যাগুলো তো আপনি মনে করছেন যে এটি সমাধানের মধ্য দিয়ে অনেক ধরনের সমস্যার একটা সমাজে অনেক ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে একটা জাতিকে, একটা দেশকে আপনি নিয়ে আসা বাঁচাতে পারবেন। সম্ভব। কারণ এই অপরাধের সাথে কতগুলো জড়িত। একটা ফ্যামিলি ভুক্তভোগী হচ্ছে, আমি আপনার ভুক্তভোগী হচ্ছে, একটা নির্বাচিত প্রতিনিধি অসাধু হচ্ছে, সে তার চরিত্র হরণ হচ্ছে, তার চরিত্র নষ্ট করে ফেলছে। আপনি ঘুষ খান না, কত খান না, 10,000, 20,000, 10 লাখ, 20 লাখ, তারপর তো আপনি আর থাকতে পারতেছেন না। আর জমির দাম আপনি যদি ধরেন, আপনার আমি 3 কাঠা জমি যদি আপনার সমাধান করে দিই, আপনি যদি বলেন ভাই আপনার 1 কাঠা দিয়ে দেবো, সেটাই তো যথেষ্ট। তার মানে 1 কাঠা জায়গার দাম কত, এবং মানুষ কিন্তু সেটা করে। সবার আগে দরকার, জিনিসটিকেই মাননীয় automated এবং- প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, তিনি উনি আজকে এটা raise এরকম মেলায় করেছেন। গিয়েছেন, সেই মেলাটা এই কথাগুলো বলেছেন। রাইট হবে। এই যে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, মানে আমরা যে এই 15-16 বছরে ডিজিটাল বাংলাদেশের যে গল্প শুনলাম, সেখানে তো এটি ফুললি অটোমেটেড থাকারই কথা ছিল। আপনি দেখেন, বেড়ায় যদি ক্ষেত খায়, গ্রামের সরল ভাষা বলছে, তাহলে সেই ক্ষেতের ফসল হয় না। আজকে এই যে সরকার যে আজকে এই অ্যাটেম্প নিয়েছেন আবার নতুন করে, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু তার আগে সমস্যার উৎপত্তি স্থল কোনটা, এটা ডিগ আউট করতে হবে। সেটাই। শুরু কোথায়? আপনি ডিজিটাল করলেন, সেই ডিজিটালে যদি ভুল থাকে, আমি প্রথমত মনে করি মোটিভেশনাল অ্যাসপেক্ট ইজ ল্যাকিং ইন দ্য কান্ট্রি। সাপোজ আমাদের পরিবারের কথা বলি, আমার বাবা মারা যাওয়ার পরে আমি বড়, ভাইদের মধ্যে বড়, আমার 4 বোন আছে। আমি আমার বাকি ভাইদেরকে বললাম, আমাদের জমি নেওয়ার আগে আমাদের 4 বোনকে আগে সম্পত্তি আগে বুঝাতে দিতে হবে, আচ্ছা, এবং যা পাবে তারা শরীয়ত অনুযায়ী তার চেয়ে আরো বেশি করে দিবা। এবং সেটা দলিলপত্র করে দিয়েছি পর্যন্ত। শুধু এখানেই শেষ না, সমস্ত টাকা পয়সা আমরা বের করেছি। মানে বোনদেরকে সমভাবে আপনারা হ্যাঁ, দিয়েছেন। আচ্ছা। সমভাবে না, তাদেরকে বেশি আমি দিয়েছি। আরো বেশি দিয়েছেন। ভাইয়ের সাথে এক সেকেন্ড কথা বলি, সেটা হলো আমাদের দেশের আমাদের চরিত্রটা এরকম হয়ে গেছে, আমি কি আসে না আসে জায়গা ওই বোনের সম্পত্তিটা মাইরা খেয়েছি। আগে মেরে সেটা এটা হলো আগে দিতে হবে। আমার আপনার সবার চরিত্র Common tendency। সরি। তো যেটা না, অসুবিধা নাই। এখন বলেন, জিনিসটা হলো এই যে মোটিভেশনটা, যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো মুসলমান রে ভাই, হিন্দুরা যদি তাদের ধর্ম অনুযায়ী চলতে পারে, খ্রিস্টানরা যদি তাদের ধর্ম অনুযায়ী চলতে পারে, অন্যান্য সবাল ধর্মাবলম্বীরা তারা নিজেদের ধর্মকে সবচেয়ে আকৃষ্টে ধরে রেখেছে। আমরা মুসলমানরা নিজেদের ধর্মকে আমরা মেনে চলি না। আল্লাহ বলেছেন, এটা কঠিন দিয়েছেন যে গরিবের, এতিমের এবং বিশেষ করে মহিলাদের অধিকার সম্পর্কে অধিকার দিয়ে সমবেত যাতে- রাখার এই জিনিসটা আমি আমার জনাব তারেক রহমান এবং বিশেষ করে আমি জাহাঙ্গীর ভাইকে বলবো। জাহাঙ্গীর ভাইকে আমি প্রতিবেশী বলি এই জন্য, জি। জাহাঙ্গীর ভাইয়ের এলাকায় আমার বাসা, আচ্ছা, ডিওএইচএস মিরপুর, আচ্ছা, হ্যাঁ। মানে খালি একটা মানে একই নির্বাচনী এলাকার মধ্যে আপনি আছেন। একটা শুধু ওয়াল আছে। এই জন্য আমি প্রতিবেশী বলি আর কি। Right. ওনাদের একটা বিশাল দায়িত্ব আছে সরকারকে প্রভাবিত করার, যে চলুন না আমরা আজকে আগে মোটিভেশনটা করি। সেটাই। টিভি আছে, প্রচার মাধ্যম আছে, যে সম্পত্তি হরণ করার জন্য এইরকম কি শাস্তি হতে পারে, দুনিয়া এবং আখেরাতে কি শাস্তি হতে পারে, এই মোটিভেশনটা করা যায়। হয়তো 100% আপনি পারবেন না, কিন্তু অ্যাটলিস্ট একটা গ্রুপ অফ পিপল তো চেঞ্জ করবে। হবে, motivate হবে। মাওলানা যারা মসজিদে ইমামতি করে, বিভিন্ন ধর্মীয়, তাদেরকে দিয়ে কথা বলান। সরকার বললে আরো সঠিক হয়, এবং আমাদের মতো আধুনিক শিক্ষিত লোকদেরকে দিয়ে মোটিভেশন করান। এখানে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে জাহাঙ্গীর ভাই, সরকার যখন প্রতিষ্ঠিত হয়, সরকারটা কিন্তু আর দলীয় থাকে না। সেটি এই আমি এই কথাটা বলতে চাই Right. যে আপনারা যদি দেশের উপকার করতে চান, সবার আগে দেশ যদি হয়, সবার জন্য যদি দেশ হয়, তারেক রহমানকে বিএনপির প্রধানমন্ত্রী হলে চলবে এটা না। সারা দেশের তারা- প্রধানমন্ত্রী। আমি এই তাকে জায়গাতে declare করতে হবে, Right. বলতে হবে এইভাবে। আমি একটু হক ভাই, জাহাঙ্গীর ভাই একটা কথা বলেছিলেন একটু আগে, সেই ক্ষেত্রের সাথে রিলেটেড। আপনি বললেন যে যেহেতু স্থানীয় সরকার ফাংশনাল না, নেই, অনেক ধরনের দাবি দেওয়া আপনাদের কাছে আসে, সরাসরি আমাদের সেটাই, কাছে চলে সেটাই। আসতেছে। কিন্তু এই এটা তো ক্ষেত্রে আসল কথা না। স্থানীয় সরকারের একটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে সিটি কর্পোরেশন নিয়ে আজকে একটা ঘোষণার কথা, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আমরা বিরতির পর একটু আলাপ করবো এটা নিয়ে, যে বিভিন্ন ধাপ নিয়ে কথা ছিল, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, এখন আবার কিন্তু আমরা শুনছি যে উপজেলা থাকবে কি থাকবে না সেটি নিয়ে কথা হচ্ছে। আপনি নিশ্চয়ই ক্ষেত্রে আলোচনায় আরো
রিফ্লেক্ট করবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরতে চাই। দর্শক, আশা করছি আপনারাও আমাদের সাথে বিরতির পরেও থাকবেন। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন অতিথি, SM জাহাঙ্গীর হোসেন, সংসদ সদস্য ঢাকা 18, এবং কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক, নিরাপত্তা বিশ্লেষক। আমরা বিরতির আগে যে কথাটি বলেছিলাম, জাহাঙ্গীর ভাই আপনি যদি এই ক্ষেত্রে একটু বিষয় বলেন, যেহেতু আপনি জনপ্রতিনিধি হিসেবে আছেন, স্থানীয় সরকারের যে কতগুলো ধাপ, সেগুলোর মধ্যে প্রথমে সিটি কর্পোরেশন নিয়ে কথা হচ্ছে। আপনি নিজে একটু আগে বলেছেন যে কিছু কিছু ধাপ ফাংশনাল না থাকার কারণে মানুষের সেবা প্রদান ব্যাহত হচ্ছে সেই ক্ষেত্রে। তো এটি কতটা গুরুত্বপূর্ণ এবং কত দ্রুত এটি আসতে পারে বলে মনে হয়? ধরেন মানুষের প্রাথমিক চাহিদাটা কি? প্রথমে সবাই কিন্তু কোনো সমস্যা বললে সবার আগে থানায় যেতে চায় না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ওই সেবা দিবে কোনটা, যেটা আইনের পর্যায়ে যায় এবং যেটা বিচার আচার করতে হয়। কিন্তু আমাদের সমাজে কিন্তু পুলিশের কাছে মানুষ যেতে অনীহা প্রকাশ করে, জনপ্রতিনিধির কাছে যেতে চায়। জনপ্রতিনিধির কাছে গেলে সে একটা সুরাহা খুব তাড়াতাড়ি পেয়ে যায়। আর যদি আমরা কোর্ট কাছারিতে যাই তাহলে তো সেটা অনেক সময় লাগে। তো যার কারণে আর এই জায়গাগুলো যে প্রান্তিক লেভেলে যে মানুষগুলো আছে, সে কোনো দল করে না, কিছু করে না, রাজনীতি করে না, সে প্রান্তিক লেভেলের মানুষগুলো চায় সবসময় যে আমার পাশের প্রতিনিধির আমি যাই। ধরেন আমার পাশে যদি একটা কাউন্সিলর থাকে আর এখানে যে একটা সমস্যা হয়, কাউন্সিলর নিজে এসে সরাসরি দেখতে পারবে, বা আমি যদি ওনার বাসায় যাই সেখানে চলে যাবো। কিন্তু একজন এমপির বাসা তো হয়তো এরকম ঘরে ঘরে থাকে না, মানে প্রতিটা ওয়ার্ডে তো একটা কাউন্সিলর থাকে। একটা এমপির বাসা তো দূরে থাকে, বা অনেক এমপিরা এলাকায় থাকেন না। ধরেন কোনো ডিস্ট্রিক্টের যে এমপি, তারা তো ম্যাক্সিমাম শহরে, জেলা সদরে থাকে বা ঢাকা শহরে থাকে, হয়তো সপ্তাহে 2 দিন যায়, 3 দিন যায়। তো যার কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। এই সামাজিক এই বেদগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের লোকাল গভর্নমেন্ট নির্বাচনটা খুবই জরুরি ভিত্তিতে হওয়া উচিত। সেটা আমি বলবো না দিনক্ষণ যে কালকে করেন, পরশু দিন করেন বা করতে হবে, বাট এটা খুবই জরুরি হয়ে গিয়েছে। একই সাথে ইউনিয়ন পরিষদ, পৌরসভাও আগামী 1 বছরের মধ্যে সিটি কর্পোরেশনের পরেই ধাপে ধাপে সেগুলো ফাংশন করার কথা। হ্যাঁ, সেটা করা খুবই জরুরি। তা না হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যাপক প্রেশার পড়ে, এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষা, বিশেষ করে পুলিশের প্রতি মানুষের যে নেগেটিভ একটা অ্যাটিটিউড আছে, এটা আরও বৃদ্ধি পাবে। আর আমরা যদি ওইখান থেকে সরায় নিয়ে আসতে পারি, সেবাটা যদি আমরা জনপ্রতিনিধি দিতে পারি, তাহলে হয়তো পুলিশের প্রতি আস্থা মানুষের বাড়বে। এটি অবশ্যই, প্লিজ আপনি অ্যাড করুন। একটু অ্যাড করি জাহাঙ্গীর ভাইয়ের সাথে। আমি খুবই প্লিজড যে ভাই যে বললেন যত দ্রুত করা যায়। আই থিঙ্ক হি ইজ এ ডিফারেন্ট টাইপ অফ ম্যান। এই ক্ষেত্রে আমাদের বর্তমান সরকার আমার মনে হয় একটু ধীর গতি অবলম্বন করেছেন। এটার কারণও আমি বুঝি। ঠিক আওয়ামী লীগ যেটা করতো, দলীয়ভাবে সব লোককে যাতে মেম্বার থেকে শুরু করে একদম চেয়ারম্যান পর্যন্ত সব নিজের দলের লোক হয়, সেই জন্য কিন্তু সেই কৌশলে তারা নির্বাচনটা একটু দেরিতে দিত, যাতে পরবর্তী ইলেকশনে লোকাল পলিটিক্যাল লাইন আপ তৈরি করার ক্ষেত্রে লোকাল লোকগুলো যাতে নিজেদের থাকে। এটা হলো আওয়ামী পলিসি, ফ্যাসিস্ট পলিসি। আমি আশা করেছিলাম জাহাঙ্গীর ভাই যেটা চেয়েছিলেন, আমাদের পার্লামেন্ট ইলেকশনের পরপরই প্রশাসক নিয়োগ না করে, সরকার প্রশাসক নিয়োগ করে কিন্তু একটা একটা সিগন্যাল দিয়েছে, রং সিগন্যাল দিয়েছে সরকার। এটা কে বা কারা পরামর্শ দিয়েছে তারেক রহমানকে আমি জানি না, আদৌ তিনি জানেন কিনা সেটা আমার সন্দেহ আছে। যারা ছিল প্রশাসক, অন্তর্বর্তীকালীন সরকারই তো নিয়োগ করেছে, তারা তো কোনো দলের না, ভালো ভালো প্রশাসক চেঞ্জ করা। আর চেঞ্জ যদি করে থাকেন তাহলে আপনারা সর্বদলীয় করতেন, যেখানে যোগ্যতা সম্পন্ন, সেটা করলে আরো ভালো হতো। আমি একটা সাজেশন দিচ্ছি, সিটিজেন অফ দ্য কান্ট্রি, আই মাস্ট সাজেস্ট, আমার ভাইকেও বলি যে এইখানে নিরপেক্ষতা অবলম্বন করা। লোকাল ইলেকশনগুলো চিরদিনই একটা এনজয়েবল হয়েছে বাংলাদেশে। এটা একটা উৎসব মুখর, দলীয় পতাকা নাই, দলীয় ফ্ল্যাগ নাই, দলীয় মার্কা নাই, হ্যাঁ ওইটা করে ফেলেছে। এখন বিএনপি যদি এটা থেকে বের হয়ে উন্মুক্ত করে দেয়, যে যেভাবে পারে ইলেকশনে দাঁড়াও, রাতের বেলা চা খেয়েছি, গল্প করেছি, সারা রাত গান বাজনা হয়েছে, আনন্দ ফুর্তি হয়েছে, সেই জিনিসটা যাতে আবার ফিরে আনে বিএনপি, এবং সুনার দ্য বেস্ট। প্রশাসকরা কখনো দায়িত্ব পালন সঠিকভাবে করতে পারে না, এবং তখন আমাদের এমপিদের দায়িত্বটাও অনেকটা হালকা হবে। তারা আইন প্রণয়নের বিশেষ নজর দিতে পারে। আমি বলবো ভাই যে কথাটা এমনিতে তো ডেফিনেটলি এটি গভর্নমেন্টের মাত্র এত অল্প মেয়াদের মধ্যে এই কাজগুলো কন্ডাক্ট করা। তারপরে আপনি যেমন নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকে পর্যন্ত আমরা দেখছি যে
হাম উপসর্গে আরো 11 জন শিশুর মৃত্যু, এবং এটি এতটা প্যাথেটিক যে আমরা শুধু যদি বলি যে গত সরকারের দোষ দায়, কিন্তু টোটাল হেলথ সিস্টেমটা কিভাবে ঢেলে সাজানো যায়? আমরা কি সেই শিশুর মৃত্যুগুলির কাঙ্ক্ষিত কিনা? এতগুলি মৃত্যুর কথা বলছি। দেখেন, আমরা তো আমি একটু ভাইয়ের সাথে কথা বলে নিই যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, নির্বাচনের পরপর ভাই যে কথা বলেছেন যে একটা নির্বাচনের জন্য অনেক প্রস্তুতি দরকার, আর সবচেয়ে কঠিন নির্বাচন কিন্তু এই লোকাল গভর্নমেন্ট নির্বাচন। আমি মনে করি জাতীয় নির্বাচন এটা কোনো ব্যাপারই না। আপনি একটা মার্কা দিয়ে গেলেন, আপনার চিনুক বা না চিনুক আপনি চলে গেলেন। সবচেয়ে কঠিন নির্বাচন হলো স্থানীয় সরকার নির্বাচন, যেখানে একটা মেম্বার বা একটা কাউন্সিলর যারা নির্বাচন করে একটু ডোর টু ডোর তাদের কাজ করতে হয়, এবং পারিবারিকভাবে ওখানে যে পারিবারিক যে ফ্যামিলিগুলো আছে, বড় ফ্যামিলিগুলো আছে, সেই ফ্যামিলিগুলোকে ওখানে ডমিনেট করে। দ্যাটস ওয়াই এখন যে প্রস্তুতি দরকার, সরকার হয়তো সেই প্রস্তুতি নিতে পারে না, যার কারণে হয়তো এটা দেরি হয়ে গেছে। পাশাপাশি যে অন্তর্বর্তীকালীন সরকার যে ইয়াগুলো প্রশাসকগুলো দিয়েছিলেন, ভাই বলছে যে যথার্থ যে হ্যাঁ ওগুলা দলীয় প্রশাসক ছিল না, ওগুলা প্রশাসন থেকে, অর্থাৎ সরকারি কর্মকর্তা থেকে দিয়েছে। কিন্তু আমি অনেক রেফারেন্স দিতে পারি, আমি বলে দিতে পারি ধরে ধরে যে এরা কি পরিমাণে দুর্নীতি করেছে এবং তাদের আজকের কি অবস্থা। আমি ঢাকা শহরের কথা যদি বলি, মানে সেই প্রশাসকদের চেয়ে কি পলিটিক্যাল প্রশাসক বেটার মনে হচ্ছে? পলিটিক্যাল প্রশাসনের তো জবাবদিহিতা থাকে, জবাবদিহিতা জায়গা থাকে কয়েক জায়গায়, জাতির কাছে জবাবদিহিতা থাকে, দলের কাছে জবাবদিহিতা থাকে, সরকারের কাছে জবাবদিহিতা থাকে পলিটিক্যাল। আর যারা সরকারি কর্মকর্তা, আমাদের দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা তো মনে করছিল দেশটা তাদের। এখন 5ই আগস্টের এই ঘটনার পরে হয়তো তারা কিছু থামছে, কিন্তু একদম থেমে যান। আপনি বলেন কোন ডিপার্টমেন্টে ঘুষের প্রবণতা কমেছে? না, কিন্তু যদি পলিটিক্যাল লোক আপনি যেটা বললেন দায়বদ্ধ থাকে, তাহলে আদার পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেটিভও নেওয়া যেত কিনা? হ্যাঁ, সেটা হয়তো, সেটা যদি নিত হয়তো ভালো হতো, সেটা ঠিক আছে। কারণ আপনার দলে তো জাতীয় সরকার, অন্য দলের লোকও আছে। হ্যাঁ, জাতীয় সরকার আছে, কিন্তু একদম আমরা তো, আপনি যেটা বলছেন যে অন্য দল, এখন এখানে জায়গা তো লিমিটেড। ধর আমি ঢাকা শহরের কথাই বলি, ঢাকা শহর এখানে 2 জন মানুষ প্রশাসক, উত্তরে একজন, দক্ষিণে একজন। কথার কথা, এখানে আমাদের যে বিরোধী দল আছে, আমাদের বিরোধী দল তো অনেক সময় অনেক কিছু নেয়নি। আমরা যেমন ডেপুটি স্পিকার আমরা বলেছিলাম, কিন্তু সেটা আমরা নেয়নি। তারপর আমি মনে করি যে আমরা লাস্ট যে আমরা সংসদ অধিবেশনটা করলাম, আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো একটা অধিবেশন হয়েছে, এবং লাস্ট যে আমাদের পিএম এবং বিরোধী দলের নেতা যে বক্তব্য দিয়েছে, আমি অনেক আশাবাদী যে আগামী দিনে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা রিফ্লেকশন থাকবে। এটা যেহেতু জানবে, আমরা একটু শেষের দিকে দুটো প্রসঙ্গ একটু টাচ করি। এই যে হক ভাই, আমরা প্রতিদিনই যেই হামের ক্ষেত্রে শিশু মৃত্যুর কথা দেখছি, এটি মূলত মিডিয়ার কারণে এখন বেশি উঠে আসছে, কিন্তু হয়তো চিত্রটি আগেও ছিল, আমরা অতটা লক্ষ্য করিনি। এটি কি শুধু একটি সরকার বা ইউনিসেফ বা গাভি অ্যালায়েন্স গত স্বাস্থ্য উপদেষ্টাকে বলেছিল, উনি রেসপন্ড করেননি, এরকমভাবে সরলীকরণ করা যাবে কিনা? না, মোটেও না। আমি কিন্তু এই বিষয়ে একটু দ্বিমত পোষণ করি সব সময়। বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গায়, সব দেশেই, বিশেষ করে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে, আর আমি বলবো বিশেষ করে বাংলাদেশে, সকল ক্ষমতার মালিক হলো প্রশাসন, আমলারা। যদিও আমাদের মহান নেতা, আমার অত্যন্ত প্রিয় নেতা জিয়াউর রহমান বলেছিলেন জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথাটা সঠিক না। সকল ক্ষমতার উৎস হলো আমলা। সেটার প্রমাণ আমি দেখাই। জনগণ নয়, প্রশাসনই সব ক্ষমতার উৎস। সেটা আমি দেখাই আপনাকে। আপনি এই সরকার নির্বাচিত হওয়ার পর প্রথম 4 দিনের একটা সম্মেলন করেছেন, কাদেরকে নিয়ে? ডিসিদেরকে নিয়ে, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী এবং সমস্ত মন্ত্রীরা গিয়ে বক্তব্য রেখেছেন না? মিলিটারি অফিসারদের উদ্দেশ্যে করেছে 4 দিন, কিংবা অন্য কোনো কারণ নিয়ে করে নাই, করেছে এই আমলাদেরকে নিয়ে। আপনি যত কাজ করেন, সমস্ত বাজেট, সমস্ত কর্মকাণ্ড আমলাদের দ্বারা নিয়ন্ত্রিত। তারা ধরা ছোঁয়ার বাইরে, দেখাশোনার বাইরে। জাহাঙ্গীর ভাই, আপনি এগ্রি করবেন, আজকে হামের ব্যাপারটা সরাসরি আপনি ডক্টর ইউনূসকে ফাঁসাই ফেলতেছেন। ডক্টর ইউনূস কি সমস্ত দুর্গার মতো 10 হাত সব কিছু নিয়ে বসে আছে? ওই স্বাস্থ্য মন্ত্রণালয় কি করেছে ওই সময়ে? স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেক্রেটারি কি করেছে? স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সারা বাংলাদেশ ব্যাপী তাদের নেটওয়ার্ক, তারা কি করেছে? তাদেরকে আগে কাস্টডিতে আনেন, তাদেরকে কাস্টডিতে এনে তারপরে ডক্টর ইউনূসের কথা বলেন। এখন কি কাকে অ্যাপ্রোচ করেছিল, কে রিফিউজ করেছে, ফাইল থাকে, বাজেট কোথায়? সেই বাজেট তারা, আপনি দেখেন সেই সময়ে না শুধু এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দুর্নীতি, হসপিটাল করেছে কোটি কোটি টাকা ব্যয়। আমি এক সময় দেখেছি, আমি কুড়িগ্রামে দেখলাম একটা হসপিটাল। আমি যখন আপনার রংপুর ক্যান্টনমেন্টে ছিলাম, একদিন কুড়িগ্রামে গেলাম, কোন একটা কারণবশত হসপিটালে গেলাম, দেখলাম বিশাল বিশাল বাক্স, মানে যেগুলো মেশিনারিজ পড়ে আছে, এগুলো লাগাচ্ছে না।
মানে এমন ভাবে পারচেজ করা হয়েছে এগুলো প্রয়োজন নাই। প্রয়োজন নাই, এবং সেই টাকা পয়সা মাইরা খায়া বসে রইছে। Right. এখন এই যে বলছে না যে ওই যে বেড়ায় খ্যাত খেয়ে ফেললে সেই খ্যাত সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রত্যেকটা সেক্রেটারি যারা ছিল, তারা যে যে পদে ছিল, মহাপরিচালক বলেন আর এই পরিচালক সবাইকে আজকে কাস্টডিতে আনেন। ওই ইরানের মতো, Right. ইরানের মতো যদি ব্যবস্থা না নিতে পারে বাংলাদেশে বিপ্লব উত্তরে, যদি নিতেন আপনি কয়েকশো লক্ষ যদি ফায়ারিং স্কোয়াডে দিতে পারতেন, তাহলে বাংলাদেশ শুধু একজন দুজন ব্যক্তিকে পয়েন্ট আউট করাটাই কোনো সমাধান না, সিস্টেমটাকে নিয়ে কথা বলা। অন্যায় করলে Right. অন্যায় হবে। না, ধরেন এই এখানে ক্ষেত্রে জি জাহাঙ্গীর ভাই, আপনি এখানে ইন্টারিম গভর্নমেন্ট অ্যাকচুয়ালি আমাদের দেশের সিস্টেমটা চলে আসছে এটা যে সরকার প্রধান যা বলে তাই করে আর অন্যরা তাই করে, এবং সরকার প্রধানের নির্দেশনা ছাড়া কিছুই করে না। আমরা নিজের থেকে কোনো উদ্যোগ হয়ে কাজ করি না, যার কারণে হয়তো যেহেতু তখন গভর্নমেন্টে ইউনূস সাহেব ছিলেন, যার কারণে এটা হয়তো বলা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি ভাই যেটা বলছে এটা যথার্থ, যে System সচিব যে এটা চালায়, ওনার কি দেখেন role ছিল? এই স্বাস্থ্য খাতটাকে শেষ করে দিয়ে গেছে কিন্তু তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব। এবং আমি অনেস্টলি বলতেছি, আজকেও মনসুর আলী মেডিকেল কলেজ উত্তরাতে যা হচ্ছে সেই নাসিম সাহেবের পরিবারগুলোই কিন্তু করছে। এগুলোতে যদি আমরা খেয়াল না রাখি, স্বাস্থ্য খাতটা একটা শেষ করে দিয়েছে ভাই। যেটা বলবো, কারণ যেখানে এই আমার একটা vaccine-এর- এমআরআই মেশিন কিনা দরকার, যেখানে সে একটা এমআরআই না কিনে আমরা 3টা এমআরআই কিনে আইনা রেখে দিয়েছি বাক্স করে, যেখানে আমার কোনো কাজেই লাগে না। আজকে আমি বললাম তো যে স্বাস্থ্য খাত আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি ধ্বংস করেছে এই সেবামূলক জায়গায় স্বাস্থ্য খাতটাকে একদম শেষ করে দিয়েছে, এবং সেটা আওয়ামী লীগ বিশেষ করে নাসিম সাহেব থেকে শুরু হয়েছে, শেষ পর্যন্ত হাসিনা টেনে গেছে, হাসিনা পরিবার। এটি এই হবে জায়গায় একটা- আমাদেরকে শক্তভাবে যদি আমরা Right. হ্যান্ডেল না করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আরেকটি বিপদ আছে। প্রসঙ্গ একটু টাচ করি, যেহেতু কর্নেল হক ভাই বলেছেন যে যাদের ট্র্যাক রেকর্ড নেই তাদেরকে নিয়ে আপনি কি এক্সপেরিমেন্ট করতে পারেন কিনা। ধরা যাক আপনি আপনি যাদের নাম বলছেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, তারা কখনো কি এই সেক্টরে কোনো কাজ করেছিল কিনা আলটিমেটলি। দেখেন, একটা ইংরেজিতে কথা আছে, ডিভিশন অফ ওয়ার্ক, ইকোনমিক্সের ভাষায় Right. ডিভিশন অফ ওয়ার্ক, আর বাংলায় বলে শ্রমের শ্রেণী বিন্যাস। সেটাই। আপনি কামারকে দিয়ে কামারের কাজ করান, ঠিক আছে, আপনি যে আপনার জেলের কাজ করান, আপনি জেলেকে দিয়ে যে কামারের কাজ করান হবে না। সেটাই। বাংলাদেশে হয়ে গেছে কি, ডাক্তারি বিদ্যা পাশ করে 5-6 বছরে সরকারের কোটি কোটি টাকা খরচ করে একজন ডাক্তার হয়, ডাক্তার হয়ে গিয়ে সে রাজনীতিতে যোগদান করে, তো অন্য লাইনে চলে যাচ্ছে। প্রশাসনে যাচ্ছে। সেটাই। বুয়েটে একজন ইঞ্জিনিয়ার তৈরি করতে কোটি কোটি টাকা সরকারের ব্যয় হয়, সেই ইঞ্জিনিয়ার হয়েই সে অন্য প্রশাসনে সে পুলিশে চাকরি করতেছে। এই যে জিনিস, পুলিশে চাকরি করতেছে। এই জন্য আমি বলি শ্রমের শ্রেণী বিন্যাস এটি বড় একটা জায়গা। আমরা যেহেতু শেষের দিকে একটু যেই কথাটি প্রথমে এসেছিল যে পশ্চিমবঙ্গে মুসলমানরা কোরবানির পূর্বে যেই পরিস্থিতিটি তৈরি হয়েছে, তারা কোরবানি করতে এখন দ্বিধাবোধ করছেন, তারা গরু বিক্রি নিয়ে হাহাকার দেখা যাচ্ছে, এবং সেক্ষেত্রে ওই গভর্নমেন্ট তারা বলছে আমরা সিদ্ধান্ত নেব। একটা এমন পরিস্থিতি যেগুলির কিছু খবর কিন্তু আমরা মিডিয়াতেও দেখছি, একটা আনকমফোর্টেবল অবস্থা। আপনি একটু প্রথম মন্তব্য করলে কর্নেল হক পরে বলবেন। না, ওইটা বলো। এখন দেখেন, আমরা কিন্তু এই পশ্চিমবঙ্গে বা ইন্ডিয়াতে প্রায় সময় শুনি এই রাজ্যে হচ্ছে, এই রাজ্যে হচ্ছে, বিশেষ করে মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন হচ্ছে, এবং সেটা হয়তো সামান্য কারণে একজন মুসলমান একটা 1 কেজি গরু মাংস কিনে নিয়ে গেছে, তার পিটিয়ে মেরে ফেলছে, এরকম ঘটনা কিন্তু ইন্ডিয়াতে ঘটেছে। আর কলকাতাতে বিশেষ করে আমাদের পাশাপাশি এখানে আরও বেশি আমরা শুনতেছি। তো এই উগ্র হিন্দুবাদ যারা, তারা কিন্তু প্রায় সময় এই কাজগুলো করতে থাকে, এবং মুসলমানদেরকে একটা ভীতির ভিতরে রাখার জন্য, মুসলমানরা যাতে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে না পারে, সেই জন্য তাদের একটা টার্গেট থাকে, এবং এই অকেশনগুলোতে সেই টার্গেটটা তারা ফুলফিল করার চেষ্টা করে। এই যে ওখানে তো ধরেন হয়তো 22 থেকে 25 কোটি মুসলমান ইন্ডিয়াতে আছে, তো 22-25 কোটি মুসলমান, ওরা তার এক জায়গায় নাই, কিন্তু ওরা যেখানেই আছে ওদেরকে সবসময় কিভাবে দাবায় রাখা যায়, যেটা বাংলাদেশে যেটা কিন্তু না। আমরা কিন্তু হিন্দুদেরকে বা সনাতন ধর্মদেরকে অনেক বেশি গুরুত্ব দিই, আমরা সবাই জাতীয়ভাবে আমরা দিই, কিন্তু সেখানে কিন্তু সেটা হয় না। যার কারণে ওরা যখনই দেখে যে মুসলমানদের কিভাবে ওখানে দাবিয়ে রাখা যায়, মুসলমানদের কিভাবে ওদের মাথাচাড়া যাতে না দিতে পারে, সেই জন্য যেই মানে কুটনো ঘটনা নিয়েও সেগুলো করার চেষ্টা করে। এটা হলো, এবং ধর্মের বিস্তার যদি ঘটাইতে হয়, সারা পৃথিবীতে কিন্তু মুসলমানদের দিন দিন ওদের ধর্মীয়ভাবে তারা এগিয়ে যাচ্ছে। তো এই জয়যাত্রাটাকে বন্ধ করার জন্য তারা এইরকম নির্যাতন নিপীড়ন এই কারণে করছে বলে মনে হয়। আমরা যেহেতু শেষের দিকে হবে, বিশেষ করে এমন সময় এটি হচ্ছে, এটির কোনো প্রভাব বা সিগনিফিকেন্স বাংলাদেশে, আমি একেবারে শেষ পর্যায়ে যেহেতু সংক্ষেপে বলছি, এই যে গরুর, আমি আজকে নিজে বিকালে একটা ভিডিও করেছি এটার উপরে। পশ্চিমবঙ্গে বিশেষ করে যারা হিন্দু প্রান্তিক কৃষক, তারা কিন্তু শুধু জমি দিয়ে বাঁচতে পারে না, তারা গরু পালন করে, এই আশায় গরু পালন করে যে গরুর দুধ দিয়ে বিক্রি করে কিন্তু আপনি গরু পালতে পারবেন না।
তারা একটু গরু একটু বড় করে তারা এই বাংলাদেশিদের এটা কাছে বাস্তব হয়, হ্যাঁ। বিক্রি করার জন্য তাদের সেটাই। আর্থিক সংস্থানটা হওয়ার জন্য এটা কাজটা করে। আপনি হাজার হাজার গরিব হিন্দু কৃষক তারা কিন্তু গরু পালে, কিন্তু সেখানেও হাত দিয়েছে সরকার, তাদেরকে গরু বিক্রি করে বন্ধ করে দিয়েছে। বন্ধ করলেও কিন্তু রাতের বেলা আমি দেখলাম ওই দিন অনেক গরু আসতেছে। এবং জিনিসটা হলো কি, একটা চরম বিদ্বেষ, একটা বিদ্বেষ। গরু তোমাদের দেবতা হতে পারে, কিন্তু অন্যদের জন্য তো দেবতা না। সেটাই। পেটে ছেলে পিঠে সয়। আপনি নিজেদের জনগণকে আপনি মেরে কি অর্জন করতে পারবেন, কতটুকু ধর্ম বিস্তার করতে পারবেন? আমার মনে হয় শুভেন্দু সাহেব, উনি তো একসময় তৃণমূল করতেন, এই মমতার শিষ্য ছিলেন, উনি যদি ওই পুরনো দিনে ফিরে গিয়ে ক্ষমতাটা ওইভাবে ব্যবহার করেন, তাহলে কিন্তু দেশের জনগণ, তার এলাকার জনগণ ভালো থাকবে। ইভেন এর সাথে আপনি যেটা জাহাঙ্গীর ভাই বললেন 22 থেকে 25 কোটি মুসলমান, যেখানে যে দেশ 22 কোটি না, সেখানে 15% মুসলমান। এক্স্যাক্টলি, তো ইয়েতে। তাদের তো বড় বড় একটা ভোট ভোট ব্যাংকও রয়েছে। আপনি সেই ভোট ব্যাংকে আমি ডিসরেসপেক্ট কিভাবে করব? তারা ডিসরেসপেক্ট মানে কি, তারা তো তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে। আপনি আপনি আসামের কথা ধরেন না কেন, 35টা আসন ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসন, এবং সেখানে মুসলমানরা এমপি হতো। Right. হোয়াট দিস লাস্ট টাইম ডিড, তারা 35টা আসনকেই এমন ভাবে আওয়ামী লীগের মতো নিজের ইচ্ছা মতো করে, যেখানে যাতে মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ হয়ে যায়। না, এই যে আপনি বললেন যে আওয়ামী লীগের মতো বাংলাদেশের রাজনীতির প্রভাবও কি সেই পশ্চিমবঙ্গে, আমরা কেউ কেউ এগুলো গণমাধ্যমে বলার চেষ্টা করেছে যে বাংলাদেশের এই যে কুক্ষিগত করে রাখা, সেগুলো কি ওখানেও নির্বাচনেও আপনি লক্ষ্য করেছেন? এটা কিন্তু আমাদের দেশে নির্বাচনের যে প্রক্রিয়াটা আসছে, হ্যাঁ। সেই প্রক্রিয়াটা পরবর্তীতে কিন্তু ইন্ডিয়াতে প্রভাব ফেলছে। তা আমি মনে করি হাসিনার বুদ্ধিদাতা ছিল তারা বুদ্ধি দিয়ে আগে এখানে ইমপ্লিমেন্ট করেছে, পরবর্তী তারা সেই পথে হাঁটছে। Exactly. এর বাইরে কিছু না। না, কিন্তু এত বড় দেশ, তারা কি আসলেই শেখ হাসিনার বুদ্ধিতে পলিটিক্যাল ম্যানিফেস্টেশন করবে বলে মনে হয় না? সেটা তাদের সেটা নিজস্ব আমরা কোনো কিছু যখন এক্সপেরিমেন্ট করি, আমরা গিনিপেক দিয়ে আমরা এক্সপেরিমেন্ট শুরু করেছি, আচ্ছা। তারপরে আমরা হয়তো ব্যাঙের উপরে করেছি, তারপর অন্য পশুর উপরে করেছি। আস্তে ধীরে মানুষ তো একটা জায়গা থেকে শুরু করে, তো শুরু করে দেখছে যে আসলে এটা পাবলিকের কীরকম রিয়াকশন হয় বা প্রতিফলনটা কি হয়, সেই থিঙ্কিং থেকে হয়তো করতে পারে। শুধুই জাস্ট কথার কথা না, গণমাধ্যমে আপনি মনে করছেন বাস্তবেই এরকম? হ্যাঁ, বাস্তবে আমি যদি জামিল ভাই এটা বলি, হিন্দু শয়তানের চেয়ে মুসলমান শয়তানরা পিছাস হয় বেশি, খারাপ হয় বেশি। আচ্ছা, আমি শয়তান তো সব জায়গায় আছে, খারাপ সব ধর্মেই লোক যারা, আছে, ধর্মে আছে। তো তাদের শিষ্য তৈরি করে। Right. হাসিনা হলো মুসলিম শয়তান, মুসলিম নামধারী শয়তান। এই নরেন্দ্র মোদীকে শিক্ষাও দিতে পারে এই ক্ষেত্রে সে ক্লাস নিতে পারে নরেন্দ্র মোদীর, যে তুমি এইভাবে তোমার দেশটাকে ফেসিস্ট দেশ হিসাবে পরিণত করো, এবং তাই করছে। আমরা যাই একটা হোক, শিক্ষিত একটা- মানুষ যদি দুষ্ট হয়, কত বড় দুষ্ট হইতে পারে সেটা তো আমরা জানি। আমরা সর্বশেষ Just একই বিরতি ধারায়। নিয়ে ফিরছি, পরে একটু দুজনে ক্লোজিং রিমার্কস করবেন, এবং দর্শক আশা করছি আপনারাও আমাদের সাথেই থাকবেন। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে সর্বশেষ বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ, আমাদের সাথে দুজন অতিথি, এস.এম. জাহাঙ্গীর হোসেন, সংসদ সদস্য ঢাকা 18, এবং কর্নেল মোহাম্মদ আব্দুল হক, রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক। আমরা এই শেষ রাউন্ডে মূলত ছোট্ট কয়েকটি বিষয়ে কথা বলবো এবং দুজনেরই কিছু মন্তব্য শুনবো। একটি হচ্ছে যে যেই প্রসঙ্গটি কথা বলছিলাম জাহাঙ্গীর ভাই, একটু যদি রিফ্লেক্ট করা যায় যে বাংলাদেশের এই কোরবানির পূর্বে এইটি একসময় ছিল যে ভারত থেকেই প্রচুর গরু আসতো একসময়, আবার মাঝখানে সেটা আসা বন্ধ হয়েছে, বাংলাদেশও স্বয়ংসম্পূর্ণ হয়েছে, কিন্তু তারপরেও এর একটা প্রভাব, যেহেতু পার্শ্ববর্তী দেশ, এরকম আনওয়ান্টেড ঘটনাগুলো বাংলাদেশের মুসলমানদের উপরে ঠিক কোরবানির এক সপ্তাহ আগে কোনো প্রভাব কেমন ফেলছে বলে মনে হয়? আপনি তো নিজের সংসদ সদস্য হিসেবে একটা এলাকার প্রতিনিধিত্ব করেন। হ্যাঁ, এটা ভাই যেটা বলছেন যে আসলে যারাই যে বন্ধ করুক, গরু কিন্তু আসতেছে বা আসবে, এটাই স্বাভাবিক। আমরা যদি ডিক্লেয়ার করে আনতে পারি সেটা বৈধভাবে আসবে, আদারওয়াইজ অবৈধভাবে কিছু গরু চলে আসে। আর এখানে রিফ্লেকশনটা হবে এরকম, ধরেন যখন শুনবে আমাদের তো যতই বলি আমরা স্বয়ংসম্পূর্ণ, আমাদের যেই কয় লাখ গরু লাগে সেই কয় লাখ গরু বাংলাদেশে প্রোডাকশন আছে, থাকার পরেও আমরা যেটা আসে এটা সারপ্লাস, এবং তখন মানুষ কুরবানি নিয়ে চিন্তা করে না যে আমি কুরবানির শেষ পর্যন্ত, যেহেতু ইন্ডিয়া থেকে গরু আসতেছে, গরু কোনো শর্টেজ হবে না। তা না হলে মানুষ এটা প্যানিক হয়ে যায়
যে বোধহয় আমি গরুটা আগে কিনতে পারলে ভালো হবে, আগে কিনতে পারলে গরু পাবো না। এবং ব্যাপারীরাও করে কি, তখন যারা অসাধু ব্যবসায়ী আছে তারা একটা বাজে দাম সেখানে হাঁকায়। ধরেন যে গরুটার দাম হওয়ার কথা 1 লক্ষ টাকা বা 1,20,000 টাকা, সেই গরুটা আপনাকে 2 লক্ষ টাকা নিচে তারা সেল করে না। যার কারণে কাস্টমার যদি প্যানিক থাকে যে আমার গরু কিনতে হবে, যার কারণে তারা সেভাবে রেটে দিতে সেভাবে ঠেকে যায়। মানে অর্থাৎ অসাধু কর্মকাণ্ডগুলো করতে বেশি উৎসাহিত হয়, আর আমরা ক্রেতা যারা আছি বা যারা ক্রেতা থাকবো তারা দুশ্চিন্তাগ্রস্ত থাকি। এটা হলো মূল রিফ্লেকশনটা হবে। এর বাইরে খুব একটা কিছু হবে বলে আমার মনে হয় না। আর যেহেতু অল্প সময়ের কুরবানি তো 3 দিন, এই 3 দিন পরে আবার মানুষ এটা ভুলে যাবে, আবার নতুন করে আবার নিজে উদ্ভাবনী শক্তি দিয়ে আবার ওই আমাদের খামারিদেরকে উৎসাহিত করবে। একটি বিষয়ে ধন্যবাদ। একটি বিষয়ে হক ভাই আপনার সাথে বেশি মাত্রায় জড়িত, আপনি সেনাবাহিনীকে রিপ্রেজেন্ট করেছেন, অনেক দিন অনেক দায়িত্বে ছিলেন, এবং আমরা যখনই গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘনের কথা আলাপ করেছি, আপনি অনেক বোল্ডলি করেছেন একটা সময়। সবচেয়ে বেশি জড়িত আলোচিত সংগঠন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এটি বিলুপ্তির সুপারিশ করেছে বিভিন্ন টেকনিক্যাল কমিটি, কিন্তু সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এটি আগের মতো থাকছে না। রাইট, খুব সহজ বিষয়টা, খুব কঠিন একটা বিষয় না। এই র্যাবের জনক হলেন আমাদের প্রয়াত, আমার অত্যন্ত হার্টের একজন ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া। 2002 সালে আপনার মনে আছে অপারেশন ক্লিন হার্ট হয়েছিল। সেই ক্লিন হার্টের সময় আমি ঢাকা এবং মুন্সিগঞ্জের দায়িত্বে ছিলাম, আপনি কমান্ডার ছিলেন, এবং সে সময়ে এমন একজন দেশপ্রেমিক নেত্রী ছিলেন, তিনি বলেছেন যত ক্রিমিনাল আছে আমার দলের ক্রিমিনালদেরকে আগে ধরো তোমরা। এই যে একটা নির্দেশ, একটা দেশপ্রেমের একটা, আমি বলবো এটা অসীম একটা প্রতীক উনি উদাহরণ রেখে গেছেন। এখন অপারেশন ক্লিন হার্ট শেষ হয়ে যাবে, তখন এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা, পুলিশ যে অক্ষম সেটা তিনি জানতেন, পুলিশ যে দুর্নীতিগ্রস্ত তিনি সেটা জানতেন। সেই জন্য একটা স্পেশাল ফোর্স উনি তৈরি করার উদ্যোগ নেন, এবং তারই উদ্যোগে কিন্তু, তারই নির্দেশে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৈরি হয়। এখন জিনিসটা হলো কি, একটা জায়গায় আমাদের গলদ আছে ভাই। আপনি মোড়ক বদলাইলেন কিন্তু পণ্য বদল করলেন না, তাহলে কিন্তু লাভ নাই। যে অসৎ মানুষগুলোকে নিয়ে আপনি বলেন আর্মিতে আর্মিতে একটা ভালো লোক থাকলেও সে যখন সুযোগ পেয়ে যায়, সুযোগ পেলে কিন্তু খারাপ হয়ে যায়, পাবলিক কমিউনিকেশন বেড়ে যায়, এবং লোভ এমন একটা জিনিস, এই লোভে পতিত হয়ে আপনি আমাদের আর্মির কত মেজর, কত কর্নেল, জিয়াউল হাসান কিরকম দৈত্যে পরিণত হয়েছে, এবং কি করেছে সরকার সরাসরি এটার সাথে জড়িত ছিল, যে তুমি যত কিল করবে তত বেশি প্রমোশন হবে, অ্যাসাইনমেন্ট দিয়ে কিল হয়েছে এরকম। এখন আমার কথা হলো, নাম বদল করে কিংবা পোশাক বদল করে, যেমন পুলিশের পোশাক বদল করছে অন্তর্বর্তীকালীন সরকার, কোটি কোটি টাকা নষ্ট করেছে, কোটি কোটি টাকা নষ্ট করেছে, কোনো দরকার ছিল না। বিডিআর এর নাম বদলে বিজেপি করছে, কোনো লাভ নাই। না, কিন্তু যেহেতু আপনি প্রসঙ্গটি তুললেন, আবারও পুরনো পোশাকে ফেরত গেলে কি উপকার হতে পারে? কোনো একটা দেখতে, মানে কারণ পুলিশকে আপনি দেখেন কেমন দেখা যায়, আমার তো মনে হয় গার্ডের চেয়ে খারাপ দেখা যায়। কত সুন্দর টেস্ট এন্ড ট্রায়াল করে এই পোশাকটা কিন্তু বিএনপির আমলেই হয়েছিল, এই সুন্দর আগের ব্লু কালারটা মাইন্ডসেটের মধ্যে ছিল, মাইন্ডসেট হয়ে গেছে আমাদের সাথে। এখন পুলিশ দেখলে পুলিশের মনে হয় না। তো যাই করুক না কেন, এই জিনিসগুলো যদি করতে গিয়ে নাম বদল, পোশাক বদল যথেষ্ট নয়, আপনি নৈতিক শিক্ষা, ওই যে প্রথম সাবজেক্টে চলে আসেন, ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য মানুষকে মোটিভেট করতে হবে, প্রতিটি সদস্যকে ন্যায় এবং ইনসাফের, ওই যে কোরআনের মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে যে তোমাদেরকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা না করলে কিন্তু তোমাদের এই দুনিয়ায়ও তুমি কষ্ট পাবা, যেমন আখেরাতেও কষ্ট পাবা। দুনিয়ায় তো আমরা হাসিনাকে দেখেছি, আপনি বিচারপতি মানিক এই ফকিন্নির মতো কচু পাতার মধ্যে শুয়ে আছে, আর কিভাবে বুঝাবে আপনাকে, আমাকে বলেন কিভাবে বুঝাবেন আল্লাহ? এরপরে যদি আমরা শিক্ষা না নেই জামিল ভাই, তাহলে এই জাতির জন্য আর কি হতে পারে? তাকি টক শোতে উপস্থাপককে অপদস্থ করতে দেখা গেছে যেভাবে বলছে, আর মুক্তিযুদ্ধটা মনে হয় তার বাপের সম্পত্তি ছিল। হ্যাঁ, আবার এই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে গিয়ে তারা এই যে মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দিয়েছে, হাজার হাজার মানুষকে কষ্ট দিয়েছে, বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়াকে, তারেক রহমানকে যেইভাবে নির্যাতন করেছে, ভাগ্য ভালো যে আমরা বিপ্লব করেছি 5ই আগস্ট দিয়ে, এবং তারেক রহমান আসতে পেরেছেন। ম্যাডাম খালেদা জিয়ার সম্মানের সাথে পৃথিবী থেকে তাকে আল্লাহ নিছেন। লক্ষ লক্ষ নয়, কোটি মানুষ তার সেই
ইয়াতে আদেশ ছিল। প্রপার সম্মান পেয়ে গেছে। এই যে জাহাঙ্গীর ভাই, এই ক্ষেত্রে না হোক শেষ করো আপনি। 5 আগস্টের এই বিপ্লবটাকে Right. যত বেশি তারেক রহমান ধারণ করবেন, বিএনপি ধারণ করবেন, বিএনপি তত বেশি সম্মানিত হবে, তত বেশি জনপ্রিয় হবে। সেটাই। এই জিনিসটা যাতে ভুল না হয়। রাইট, একটা ডিলেমার কথা দেখেন যে যেটি কর্নেল হক বললেন যে বিএনপি এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন শুরু করেছিল, আবার এই বিএনপি সরকারি অন্তর্বর্তীকালীন সরকারের সময় 2024-এর 10ই ডিসেম্বর সংবাদ সম্মেলন করে র্যাবের বিলুপ্তিও চেয়েছিল। সেটা চেয়েছিল যেহেতু অপব্যবহার হচ্ছিল। ভাই যেটা বললেন যথার্থ, যে বিএনপি যখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সৃষ্টি করেছে তখন এখানটা মানুষ উপকৃত হয়েছে, দেশ উপকৃত হয়েছে। কিন্তু যখন এই বাহিনীটাকেই সরকার তার নিজের মতো করে ব্যবহার করেছে, স্বাভাবিক কারণেই তখন এটা বিলুপ্তির কথা আসছে। তো না হলে সেটা বিলুপ্তির কথা কোনোভাবেই আসতো না, তাই না? এই জন্যই তখন এটা বলেছে যে না, এটা বিলুপ্ত করাটা উত্তম। এবং আর অ্যাকচুয়ালি আমাদের দেশের যে বিলুপ্ত করলে ওনারা যে সার্ভিসটা দিচ্ছেন সেটি কি মার্জ করে অন্য মধ্যে নেওয়া হবে, না স্পেশালাইজ সার্ভিস কারা দেবেন? না, তো হয়তো অন্য একটা স্পেশাল বাহিনী তৈরি করবে। কারণ আচ্ছা। শুধু পুলিশের উপরে নির্ভরশীল হয়ে তো আমাদের দেশের যে জনবহুল যে দেশ, এই দেশ শুধু পুলিশের উপর নির্ভর করে, একটা বাহিনীর উপর নির্ভর করে সেটা সামাজিক শান্তি শৃঙ্খলা নিরাপদ করা যাবে না। এটা আমাদেরকে স্পেশাল বাহিনী থাকতে হবে, করতে হবে, এবং বিশেষ স্পেশালিস্ট বাহিনী থাকতে হবে। কারণ অনেকগুলো অপরাধ আছে যেটা পুলিশের ধরাছোঁয়ার হয়তো বাহিরে থাকে, এবং সেটার জন্য স্পেশাল বাহিনী দরকার হয়। আপনারা দেখেছেন যে অনেক ঘটনা ঘটলে আমরা আর্মিকে ডাকি। কেন আর্মিকে ডাকি? কারণ আর্মি সেই ব্যাপারে ওই পরিপক্ক, এবং সেই কাজগুলো তারা ম্যাচুরিটি করতে পারে, যেটা অন্য সংস্থা করতে পারে না। তারা এটি করতে পারে না। যাই হোক, আমরা মূলত আজকে শুরু করেছিলাম ন্যায় এবং বিচার এবং ইনসাফ দিয়ে, এবং কর্নেল হক যথার্থই বলেছেন যে এটি শুধুমাত্র যিনি ভালো মানুষ তার জন্য নয়, যিনি অপরাধ করেছেন তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটা আমাদের কাজ। এটি আমরা প্রায়শই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান তারেক রহমানকে বলতে শুনি যে উনি কিন্তু ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চান, এবং আমরা কিন্তু সেই যে রেটরিক সেটিকে বাস্তবে পরিণত হবে এটি দেখতে চাই। কারণ অনেক সময়ই পলিটিশিয়ানদের কথাগুলো বাস্তবে পরিণত হয় না বলেই দেখা গেছে অতীতে, এবং আমরা এই ক্ষেত্রে আশা করছি এর রিফ্লেকশন থাকবে। যদিও আজকে তথ্যমন্ত্রী বা তথ্য উপদেষ্টা বলেছেন কথাটি, এবং আপনি বলেছেন যে এতদিন পরে কেন এই কথাটি এলো, কিন্তু আমরা আশা করছি যে আপনাদের সরকারের প্রতিটি কাজে সেই ন্যায় বিচার এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় আমরা শেষ করব। চেষ্টা করে যাচ্ছেন, এবং ইনশাআল্লাহ যেহেতু তিনি চেষ্টা করে যাচ্ছেন, তিনি আশা করি এটি সফল হবেন। এবং এই দেশে এবং জিয়া পরিবার যেভাবে সফল হয়েছে, ইনশাআল্লাহ তিনি উনিও সফল হবেন বলে মনে 30 হচ্ছে। সেকেন্ডে আমি একটা কথা বলে বাণী বলে আমি শেষ করতে চাই। বহু বছর আগে, 1400 বছর আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন, 30 সেকেন্ড লাগবে। দেশের বিদ্বান ব্যক্তিগণ লোভী হলে কে দেশের গতিপথ নিয়ন্ত্রণ করবে? মাইন্ড ইউ। 2, দেশের নেতৃবৃন্দ ঐশ্বর্যের পিছনে, ধন সম্পদের পিছনে ছুটলে সাধারণ মানুষ কাকে অনুসরণ করবে? 3, একদম, হ্যাঁ বলেন। 3, দেশের ব্যবসায়ীগণ অসাধু হলে মানুষ কাকে বিশ্বাস করবে? 4, দেশের সৈন্যদল দেখার শোভা হলে কে দেশ রক্ষা করবে? 5, দেশের প্রশাসন বিভাগের রাজকর্মচারীগণ এবং ন্যায়দণ্ডধারী বিচারক মণ্ডলী দায়িত্বহীন হলে কে নিপীড়িত জনগণকে রক্ষা করবে? আল্লাহর কসম, এই 5টি কারণে যথার্থভাবে আজকের অবশ্যই। অনুষ্ঠানের সাথে অত্যন্ত সংশ্লিষ্ট। আমরা শেষ করব এস.এম. জাহাঙ্গীর হোসেন এবং কর্নেল আব্দুল হক আজকের আলোচনায় এসে যোগ দেবার জন্য, এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন দেশে এবং দেশের বাইরে থেকে দেখলেন, প্রত্যেকে ধন্যবাদ আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে যোগ দেবার জন্য। আমরা আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।